এক দেশ এক নির্বাচন বা আমরা যদি এই মানে এক দেশ এক আইনের কথাও যদি বলি, আপনি যে ওয়াননেসের কথা বলছিলেন যে এক দেশ এক নিশান, তো এই যে সার্বিকভাবে যে ওয়াননেসের যে ব্যাপারটা, সেটাই কি বিরোধী রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল তাদের যে দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, তাদের যে রাজনৈতিক যে স্ট্র্যাটেজি, সেইগুলো ধাক্কা খাচ্ছে কোনোভাবে? সেই কারণে কি বিরোধীরা এতটা ক্ষিপ্র হয়ে উঠেছে এইগুলোর বিরোধিতায়? হ্যাঁ, দেখুন মানে সবাই ভারতের অখণ্ডতা চায়, এটা তো আশা করব সবাই চায়। রাজনৈতিক দল সংবিধানকে মেনেই তারা পথে নেমেছে। কিন্তু এটাও সত্যি ঘটনা যে তাদের যে রাজনৈতিক প্রচার যেটা থাকে, সেটা তো অত্যন্ত সংকীর্ণতার মধ্যেই তারা থাকে। তারা এমন কিছু কথাবার্তা বলে যে দেশের প্রগতির চেয়ে তাদের যে আঞ্চলিক প্রগতি বা পরিবারের প্রগতি, এটাই তারা কিন্তু মুখ্য ভাবনার মধ্যে নিয়ে আসে। তার ফলে সারা দেশ এগিয়ে গেলে যে তাদের যে সুবিধা হবে এরকম কথা নয়। তারা প্রাদেশিকতায় বিশ্বাস করে, আঞ্চলিকতায় বিশ্বাস করে, এবং তারা মনে করে যে ভারতের প্রগতির সঙ্গে তাদের যে অঞ্চল সে প্রগতিটাকে এবং সে প্রগতি এবং তাদের রাজনৈতিক দলের যে ভাবনা তার সঙ্গে বিরোধ কোথাও আছে, তাই তারা মনে করে একসঙ্গে হওয়া উচিত নয়। বেশ কিছু রাজনৈতিক দল সেভাবে চলতে চায়। আবার বেশ কিছু মানে ভারত কেন্দ্রিক তারা ভারতের যে জাতীয় দল রয়েছে তারাও মাঝে মধ্যে এই লোকাল প্রবলেমস গুলোকে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করে, লোকাল সেন্টিমেন্ট গুলোকে তারা জাগিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু জাতীয় দল হলেও কিন্তু দেখবেন তাদের তাদের কিন্তু এখনো সেই কিছু কিছু গণ্ডির মধ্যে তারা আটকে আছে। দক্ষিণ ভারতের কিছু জায়গায়, পাঞ্জাবের কিছু জায়গায়। তারপর অর্থাৎ তাদের যেটা স্বার্থ গিয়ে দাঁড়ায় সেখানকার যে সংকীর্ণ ভাবনা চিন্তা যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগানো। একটা সারা দেশ যদি ভাবতে পারে যে ভারত আমার, পশ্চিমবঙ্গেরও যেমন, পাঞ্জাবের তেমন, তামিলনাড়ুরও তেমন, একসঙ্গে তামিল ভাষার উন্নয়ন এবং ভারতের উন্নয়ন, বা তামিলের স্বার্থ উন্নয়ন হলেই ভারতের স্বার্থ উন্নয়ন, ভারতের স্বার্থ উন্নয়ন হলে তামিলের উন্নয়ন বা বাংলার উন্নয়ন, এই যে ভাবনা, এটা এগিয়ে আসতে অনেক সময় আমরা আমাদের পশ্চিমবঙ্গে কিছুকাল আগেও যে স্লোগান জয় বাংলা, বাঙালির স্বার্থ কোথায়, বাঙালি অস্মিতা কি আঘাত পাচ্ছে, এরকম ধরনের একটা কথা বলে সংকীর্ণতাকে জাগিয়ে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু মানুষ কিন্তু সে ধরনের ভাবনা চিন্তাকে প্রথম অনেকে হয়তো ফাঁদে পা দেয়, পরে বুঝতে পারে এই ধরনের সংকীর্ণতায় ভারতের খুব একটা সুবিধে হবে না। তার ফলে অনেকেই সেই ভাবনা থেকে সরে এসেছে। আমরা আনন্দিত, দক্ষিণ ভারতেও একটা সে ধরনের চেতনা শুরু হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই তার ভাষা গুরুত্বপূর্ণ, তাদের ভাষাকে কেউ ছোট করতে পারবে না, কিন্তু একই সঙ্গে তাদের ভাষার গুরুত্ব তখনই পাবে যদি সে ভারতের মধ্যে তার গুরুত্বটা থাকে। এবং এই যে বিচিত্রতার মধ্যে একতা এবং সমগ্র দেশের মধ্যে আমার প্রদেশ, এই ভাবনা যদি আমরা জুড়ে দিতে পারি তাহলেই দেশ এগোবে। এবং সে ভাবনার দিকে আমার মনে হয় এগিয়ে চলছে দেশ, সেই ভাবনার দিকে। এবং সংবিধান সংশোধন কিভাবে হয়, আঞ্চলিক দলগুলো কিভাবে মেনে নেয়, সেটা কিন্তু বোঝা যাবে তারা সে সংকীর্ণ প্রাদেশিক ভাবনা থেকে, সংকীর্ণ দলীয় স্বার্থের ভাবনা থেকে কতটা দেশমুখী ভাবনায় তারা চলে আসতে পেরেছে। বেশ, রাজাগোপালবাবু, আপনি আপনার সঙ্গে থাকুন আমাদের। আমরা এর পরে আমাদের দর্শকদের আরও বেশ কিছু ডেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা বেশ কিছু বিষয় মানে গুরুত্বপূর্ণ যে সংবিধান সংশোধনীগুলো, সেই সংশোধনীগুলোর কথা বলেছি, যেমন ইন্দিরা গান্ধীর আমলে সংশোধনীর কথা বলেছি। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যে সংবিধান সংশোধনীগুলো, সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। যে সংশোধনীগুলো করা হয়েছে দেখুন সেখানে কি বলা হচ্ছে। মোদীর আমলে সংবিধান সংশোধন 2016 101তম সংশোধনী, সারা দেশে জিএসটি চালু। পণ্য পরিষেবা কর আপনারা জানেন, জিএসটি, সেই জিএসটি চালু হলো। 2019 103তম সংশোধনী, আর্থিকভাবে পিছিয়ে থাকা জেনারেল কাস্ট নাগরিক বা সাধারণ শ্রেণীভুক্ত নাগরিকদের জন্য শিক্ষা ও চাকরিতে 10% কোটার অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, তারপর 2023 106তম সংশোধনী, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য 33% সংরক্ষণের কথা বলা হয়েছে এই সংশোধনীগুলোতে। এবারে যদি আমরা একটু তুলনামূলক পর্যায়ে নিয়ে যাই, মানে ইন্দিরা গান্ধীর আমলে যে সংবিধান সংশোধনীগুলো আনা হয়েছিল তার সঙ্গে বিজেপির মোদী সরকারের আমলে যে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো, সেগুলোর যদি একটু তুল্যমূল্য বিচার করি, তাহলেই কি বোঝা যাচ্ছে যে এটা বিজেপির কাছে একটা মাস্টার স্ট্রোক? আমি এই জায়গা থেকেই রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন রাখি। যখনই সংসদে এই সংবিধান বদলে ফেলা,
সংবিধানকে চেঞ্জ করে দেবে, ডিকটেটরশিপ নিয়ে আসতে চাইছে বিজেপি, এই ধরনের অভিযোগগুলো নিয়ে কংগ্রেস বা বিরোধীরা সরব হন। সেই দলগুলোর জবাবে সেই দলগুলোকে বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ তিনি তার মতন করে বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রী তিনিও তার নিজের স্টাইলে কিন্তু বক্তব্য রাখেন। আপনি দেখেছেন যে এই সেশন মানে পার্লামেন্টের সেশনগুলোতে, সেটা বাদল অধিবেশন হতে পারে, শীতকালীন অধিবেশন হতে পারে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বারবার এই যে যখনই সংবিধান সংশোধনের বিষয় তোপ দাগা হয়, সংবিধান বদলে ফেলার যে অভিযোগটা বিরোধীরা করছে তোপ দাগা হয়, বারবার করে কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কার জরুরি অবস্থার কথা, এমার্জেন্সি ঘোষণার কথা, গণতন্ত্রকে তিনি তো এই বলেও খোঁচা দেন যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তো এই সমস্ত বক্তব্য প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টে বলেন। এবারে বিষয়টা হচ্ছে, আমরা এই যে তুলনামূলক যেগুলো দেখলাম, ইন্দিরা গান্ধীর আমলের সংশোধনী, মোদির আমলের সংশোধনী, এই তুলনামূলক বিচারেই কি বিজেপি এখনো পর্যন্ত অনেকটা এগিয়ে রয়েছে, যেটাই বিজেপিকে একটা আলাদা স্ট্রেংথ দিচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ দেখুন, মানে যে এমার্জেন্সির সময় যে সংবিধান সংশোধন করা হলো, সেটা দেখা গেছে যে যখন এলাহাবাদ হাইকোর্টের বিচারের সময় দেখা গেল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আনসিটেড করে দেওয়া হলো তার রায়বেরেলি কেন্দ্র থেকে। তারপরে উনি খেপে গিয়ে এবং একই সঙ্গে সে সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এক ক্রান্তিকারী আন্দোলন, সারা দেশে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, এবং এই দুটোতে উনি খুব ভয় পেয়ে গেলেন যে তারপরেই সংবিধান পরিবর্তনের কথা ওনাকে ভাবতে হয়েছে। অর্থাৎ দেশের চেয়ে প্রধানমন্ত্রী আগে, এবং প্রধানমন্ত্রীকে উনি কিন্তু একেবারে এর আওতায় বাইরে নিয়ে গেলেন। সংবিধানে যেটা আছে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের যে এটা আছে ইমিউনিটি ছিল, কনস্টিটিউশনাল ইমিউনিটি, তাটার বাইরে প্রধানমন্ত্রীকে উনি নিয়ে গেলেন। যেগুলো ঘটে গেল, বুঝে গেল এগুলো হচ্ছে সম্পূর্ণ সংকীর্ণ স্বার্থের উপর ভিত্তি করে। এখনো পর্যন্ত যেটা আপনি বলছেন, এখনো পর্যন্ত বিজেপি শাসনে আমরা কিন্তু এই ধরনের সংকীর্ণতা দেখিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কখনোই বলেননি যে প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা ব্যবস্থা করা হোক, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখিনি। যে ধরনের উন্নয়ন, যেটা যে তিনটে আপনাদের স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে, যে জিএসটি, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, হ্যাঁ, মাল্টিপল ট্যাক্সের ফলে কি ধরনের ক্ষতি, কেউ জানে না কোথায় কি কি ট্যাক্স দিতে হবে। ওয়ান ট্যাক্স এসে গিয়ে দেখুন, এই যে জিএসটি নিয়ে কত আলোচনা, কতদিন ধরে আলোচনা, কেউ কিছুই করে ওঠেনি। বিজেপি আসার পরেই একটা মীমাংসা ঘটেছে। আমরা দেখেছি মেয়েদের যে অধিকার, এটা বিজেপি দিয়েছে। এবার আমরা দেখলাম যে আপনি যেটা এর আগেও দেখেন 2019-এর যে জেনারেল কাস্ট, হ্যাঁ ঠিক আছে, জেনারেল কাস্টদের মধ্যেও যে যারা নানান অসুবিধাকে কাজ পেয়ে উঠছে না, তাদের জন্য রিজার্ভেশন রাখা, যাতে করে হারিয়ে না যায় জেনারেল কাস্ট। হ্যাঁ, এই যে একটা রিজার্ভেশনের যে নানান ধরনের যে ফর্মুলা হয়েছে, তাতে জেনারেল কাস্টের মানুষকেও যে একটা এক ধরনের কনফিডেন্স দেওয়া যায় যে ভাই তোমরাও অচ্ছুত নাও, এই যে ব্যাপারটা ভাবনা চিন্তাটা এসেছে, এইগুলো কিন্তু সবার কথা ভেবেই করা হয়েছে।